জীবনে ভালো থাকতে চাইলে কিছু অভ্যাস তৈরি করুন। নিজেকে নিজে সামলে নিতে শিখুন। মন খারাপ হলে সেই মন খারাপটুকু নিজেই ভালো করতে শিখুন। লোকে কি বলবে এই ব্যাপারটা এড়িয়ে চলুন। মানুষের কাছে অতিরিক্ত এক্সপেকটেশন রাখা বন্ধ করুন। নিজেকে নিজে সময় দিতে শিখুন। দেখবেন লাইফে অনেক বেশি ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি টুসি চলে এসেছি আমার চ্যানেল টুসিস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি দেশ ও দেশের বাহিরে, কাছে দূরে, যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো সেই পুরানো কথাটা আরও একবার মনে করিয়ে দিই। যে সকল বন্ধুরা এই মুহূর্ত থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করছো, প্লিজ একটা লাইক করে দেখতে শুরু করো বন্ধু। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা ফেসবুক পেজে আমাকে ফলো করে নিও। আজকে এঁচোড় চিংড়ি বানাবো বলে আমার বরকে বলেছিলাম এঁচোড় নিয়ে আসতে। আরও এত পরিমাণ এঁচোড় এনেছে যে এতটা এঁচোড় আমি রান্না করতেই পারিনি, কারণ এতটা বড় কড়া আমার কাছে নেই। যাই হোক, এঁচোড়টা আমি আঠা ছাড়ানোর জন্য গামলার মধ্যে জল দিয়ে ভিজতে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে এঁচোড় দিয়ে রান্না করেছিলাম। আর আলুও দিয়েছিলাম, অল্প করে আলু দিয়েছিলাম এর মধ্যে। প্রথমে কড়ায় বেশি করে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে অল্প একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। খুব বেশি কড়া করে ভাজিনি, খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছ তরকারিতে দিলে ভালো হয় না। তারপরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। যা কিছু গুঁড়ো মশলা আছে, বাটা মশলা আছে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন রসুনের গন্ধটা চলে গেছে, তার মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি। এটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মানে যেভাবে আমরা চিকেন বা মাটনের মশলাটা রেডি করি, ঠিক সেইভাবেই এঁচোড়ের মশলাটাও রেডি করলে রান্নাটা কিন্তু অসাধারণ হয়। তো সমস্ত মশলাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তেল যখন ছেড়ে যাবে মশলা থেকে, সেই সময়তে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড়টা অ্যাড করে দেব। এঁচোড়টাকে আমি অল্প করে নুন দিয়ে ভাপিয়ে রেখেছি। ভাপিয়ে রাখলে এঁচোড়টা রান্না করলে আরও বেশি টেস্ট হয়। আর তোমরা তো জানোই এঁচোড় রান্নার সময় একটু ভাপিয়ে নিতে হয়, না হলে ভালো হয় না। এঁচোড়টা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি আলু দিয়ে দেব, টুকরো করা আলুগুলোও দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে প্রায় মিনিট 15 মতো এটাকে আমি আর একটু ভাপিয়ে নরম করে নিয়েছি। আলুটা আর এঁচোড়টা আর একটু সুন্দর করে ভাপা হয়ে নরম হবে। তারপরে 15 মিনিট পরে ঢাকা খুলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে বেশি ফোটাইনি, কারণ চিংড়ি মাছ বেশি ফোটালে রাবারের মতো হয়ে যায়। ওই 2-3 মিনিট মতো ফুটিয়েছিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে। তারপরে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে
রেডি করে নিয়েছি। ব্যাস, আমার এঁচোড় চিংড়ি একদম রেডি। তোমরাও এইভাবে রান্না করে দেখো আর বলো যে কেমন লেগেছে তোমাদের। বন্ধুরা, আজকে আমি তোমাদের কিছু টিপস দেব আমার ভিডিওর শেষের দিকে এসে। আমরা যখন পেঁয়াজ রসুনের কিছু রান্না করি, যে কোনো রান্নায় যখন পেঁয়াজ রসুন ব্যবহার করি, তো খোলা ছাড়ালে না, এই গরমের সময় তো পাখা বন্ধ করে এই কাজগুলো করা যায় না, পাখা চালিয়েই করতে হয়। আর পাখা চালিয়ে পেঁয়াজ রসুনের খোলা ছাড়ালে গোটা ঘরময় সেই খোলা উঠতে থাকে। সেই জন্য যাতে এই খোলাগুলো গোটা ঘরে ছড়িয়ে না পড়ে, তার জন্য একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো আমরা আধখানা করে যদি এইভাবে খোলা সমেত দিয়ে দিই, ভিজিয়ে দিই, দিয়ে তারপরে এই বাটির মধ্যেই যদি আমরা খোলাগুলো এইভাবে ছাড়িয়ে নিই, দেখো কত সুন্দরভাবে খোলাগুলো নরম হয়ে উঠেও যাচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা ছাড়িয়েও নিতে পারবো খোলাগুলো, আর একটুও খোলা ঘরময় উঠবে না, পুরো ঘরটাই পরিষ্কার থাকবে। দেখো পেঁয়াজগুলো কতটা সুন্দর করে ছাড়ানো হয়েছে, একটুও নোংরা নেই, জলের মধ্যে ধুয়েও নিয়েছি, আর খোলাও একটুও কোথাও ওড়েনি। ঘরের চারপাশটা পুরো পরিষ্কার রয়েছে, সব খোলা এই জলের মধ্যেই রয়েছে। রসুনের খোলাও এই একইভাবে তোমরা ছাড়াবে, তাহলে দেখবে গোটা ঘরময় খোলাগুলো উড়বে না। আমাদের ঘরে এরকম খালি বোতল অনেক সময়তেই পড়ে থাকে, যেগুলো আমাদের কোনো কাজেই আসে না, সেই বোতলগুলো আমরা ফেলে দিই। তো এই বোতলটাকে আমরা আমাদের একটা প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করব সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে বোতলটাকে বটির সাহায্যে আমি এইভাবে কেটে নিলাম। তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো, আমার সুবিধা বলে আমি বটিতে কাটলাম। এবারে বোতলের উপরের দিকের অংশটা, যেদিকে ঢাকনাটা থাকে, সেই দিকের অংশটাকে কাঁচি দিয়ে এইভাবে দেখো একটু ভি শেপ করে একটা পোর্শন বাদ দিয়ে দিতে হবে। সামনের পোর্শনটা ভি শেপ করে কেটে এইভাবে আমি বাদ দিয়ে নিচ্ছি। আর এটা বাদ দেওয়ার পরে যেটুকু যা কোণ ধার বেরিয়ে থাকবে সেগুলো কাঁচি দিয়ে কেটে সমান করে নিচ্ছি, যাতে হাতে কোনো রকমভাবে লেগে না যায়। তারপরে এই নিচের পোর্শনটাকে একটু ইউ শেপ দিয়ে এইভাবে কেটে নিতে হবে দুদিক থেকে। দুদিকে যে কোণগুলো হয়ে আছে সেই কোণগুলোকে আমি কেটে ইউ শেপ করে নিলাম। এবারে এই বোতলটাকে আমি কি কাজে লাগাচ্ছি সেটা দেখো। শিলনোড়াতে বাটনা বাটার সময় যখন আমরা কাঁচা লঙ্কা বাটি, তখন হাত লাগালে হাত ভীষণ জ্বলে। কাঁচা লঙ্কার ঝালে হাত জ্বলতে শুরু করলে সেই জ্বলন সারা দিন ধরে চলে, কিছুতেই সে জ্বালা কমানো যায় না। তো যাতে আমাদের এই অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেই জন্য আমরা আমাদের বাড়িতে এই রকম বোতল, যেগুলো আমরা ফেলে দিই, ব্যবহার করি না, সেই বোতলের একটা অংশ এইভাবে যদি রেডি করে নিয়ে এই বোতলটা দিয়ে দেখো কত সহজেই আমরা আমাদের এই বাটনাগুলো বেটে নিতে পারি, কোনো রকম হাত না লাগিয়েই। এটার সাহায্যে আমরা দেখো বাটনাটা টেনে টেনে সামনের দিকে নিয়ে আসছি, কত সুন্দরভাবে চলে আসছে, একটুও লেগে থাকছে না। একবার টানলেই পুরোটা চলে আসছে, এমনকি নোড়ার গা থেকে টানলেও পুরো বাটনাটা নেমে আসছে, আর আমাদের হাতও দিতে হচ্ছে না। খুব সহজেই এইভাবে আমরা হাত না লাগিয়েই কাঁচা লঙ্কা সমস্ত মশলা বেটে নিতে পারি, আমাদের কোনো কষ্টও হবে না। আর মশলাটা ঠেলার কাজেও এটা ব্যবহার করতে পারি, মশলা ঠেললেও এটা দিয়ে কত সুন্দরভাবে যাচ্ছে। দেখো পুরো কাজটাই আমরা এইভাবে করে নিতে পারি, কোনো রকমভাবে হাত না লাগিয়ে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো। আর যদি আমার এই টিপসটা তোমাদের কোনো কাজে আসে, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। এরপরে আমি যে টিপসটা দেব সেটা হচ্ছে, শিলনোড়ায় বাটনা বাটার সময় অনেক সময় আদা রসুন নিয়ে আমরা যখন বাটতে যাই, তখন কিছুতেই বাটা হয় না, স্লিপ করে চলে যায়, ওই গোটা গোটা টুকরোগুলো ওইভাবেই থেকে যায়। তো কিভাবে বাটলে এটা খুব সহজেই বাটা যায়, স্লিপ করবে না, সেটা আমি বলে দিই। যে টুকরোগুলো আদা বা রসুনের যে টুকরোগুলো নেব, সেই টুকরোগুলোকে আমরা ডাইরেক্ট এইভাবে নোড়া দিয়ে না বেটে আগে যদি একটু ঠুকে নিই, নোড়া দিয়ে ঠুকে একটু থেতো করে নিই, তাহলে কিন্তু
খুব সহজেই চটজলদি আমরা রসুন আদা সব কিছু বেটে ফেলতে পারবো। আর একবার পিষলেই এটা বাটা হয়ে যায়। সামান্য একটু ঠুকে নিয়ে থেতো করে নিয়ে তারপরে যদি একবার নোড়া দিয়ে বাটা হয় তাহলেই কিন্তু আমাদের বাটা মশলাটা একদম রেডি হয়ে যায়। আর যদি আমরা এরকম গোটা গোটা অবস্থায় বাটতে যাই তাহলে স্লিপ করে করে এক তো অনেকটাই সময় লাগে আর বাটতেও খুব অসুবিধা হয়। তবে আমি যেভাবে বললাম এইভাবে যদি একটু শিলনোড়ায় মশলাটা ঠুকে নিয়ে তারপরে তোমরা পেশো তাহলে দেখবে একবার পিষলেই তোমাদের মশলাটা একদম রেডি হয়ে যাবে, থকথকে বাটা হয়ে যাবে আর খুব কম সময়তে মশলাটা রেডি হয়ে যাবে। দুবার ধরে পেশার কোনো প্রয়োজনই পড়বে না। ঠিক এই একইভাবে অনেক সময় রান্নাতে আমরা পেঁয়াজ বাটা ব্যবহার করি। আর পেঁয়াজ বাটা করার জন্য পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়ে তারপরে শিলের মধ্যে আমরা বাটি। এটা অবশ্যই যারা শিলনোড়ায় মশলা পছন্দ করো তাদের জন্য এই টিপসগুলো দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার হলে তো আলাদা ব্যাপার। দেখো এই বাটাটা কতটা সুন্দর হয়েছে, একবার পিষেছি, পিষে এতটা সুন্দর বাটা মশলা তৈরি হয়েছে। তো পেঁয়াজ বাটার সময়তেও আমরা একই সমস্যার সম্মুখীন হই, পেঁয়াজগুলো স্লিপ করে চলে যায়, কিছুতেই ঠিকঠাক করে বাটতে পারি না। পেঁয়াজটাকেও বাটার সময় যদি আমরা অল্প করে একটু নোড়া দিয়ে থেঁতো করে নিয়ে তারপরে যদি আমরা বাটি তাহলে খুব সহজেই পেঁয়াজটাও কিন্তু বাটা হয়ে যায়। খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়, মাত্র একবার নোড়া দিয়ে চাপ দিলেই পেঁয়াজটা সুন্দরভাবে বাটা হয়ে যাবে। তোমরা অবশ্যই এইভাবে করে দেখো, দেখবে তোমাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের গৃহিণীদের কাজের সুবিধার জন্য কতগুলো টিপস তোমাদেরকে আমি দিলাম, যেগুলো আমি নিজে কাজ করতে গিয়ে শিখেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই টিপসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, ভিডিওটাতে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করো। আর এরকম আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখতে থেকো। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।